নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন, নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অ্যালজাইমার অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া ক্যালকাটা চ্যাপ্টারের সেক্রেটারি নীলাঞ্জনা মৌলিক। আমি আমাদের বক্তাকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নমস্কার, আমি নীলাঞ্জনা মৌলিক, সেক্রেটারি জেনারেল অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া ক্যালকাটা চ্যাপ্টারের। আজ আপনাদের আমি ডিমেনশিয়া সম্পর্কে কিছু তথ্য দেব। ডিমেনশিয়া শব্দটা শুনলেই আমরা ভাবি ভুলে যাওয়া, এবং ভুলে যাওয়া যেহেতু সকলেরই কম বেশি হয়ে থাকে, তাই সেটাকে খুব একটা আমরা গুরুত্ব দিই না। এবং সারা পৃথিবীতে 3 জনের মধ্যে 2 জন মানুষেরই কিন্তু এই ভুল ধারণা নিয়ে আছেন যে ডিমেনশিয়া শুধু ভুলে যাওয়া। আসুন আজ আমরা ভালোভাবে ডিমেনশিয়াকে বুঝতে চিনতে শিখি। তাহলে ডিমেনশিয়া কি, এটা প্রথমে জানার চেষ্টা করি। ডিমেনশিয়া শব্দটা ব্যবহার করা হয় যখন একটি মানুষের মধ্যে আমরা নানান লক্ষণ দেখতে পাই, যেই লক্ষণগুলো তার দৈনন্দিন কাজকর্ম করার ক্ষমতাটাকে নষ্ট করে দিতে থাকে। এবং সেই লক্ষণগুলো হতে পারে ভুলে যাওয়া, ঠিকমতো ভাষা ব্যবহার করতে পারছেন না তিনি, এক কথা বারবার বলছেন, ব্যবহারে তার বদল দেখা যাচ্ছে। এই ধরনের নানান লক্ষণ যখন একটি মানুষের মধ্যে আমরা দেখতে পাই, এবং সেই লক্ষণগুলোর জন্যে যখন তার দৈনন্দিন কাজকর্ম করার ক্ষমতাটাকে নষ্ট করে দিতে থাকে সেই লক্ষণগুলো, তখন যারা হেলথ প্রফেশনাল তারা কিন্তু তখন মানুষটিকে ডিমেনশিয়া হয়েছে বলে চিহ্নিত করেন। এবার এই ডিমেনশিয়ার লক্ষণগুলো হওয়ার কারণ কিন্তু অনেক আছে। কিছু কারণ যেগুলো রিভার্সেবল, মানে সেই অসুখগুলো যেই কারণে ডিমেনশিয়া লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই অসুখগুলোকে ট্রিটমেন্টের ফলে তিনি সুস্থ হয়ে উঠবেন, সেগুলোকে রিভার্সেবল ডিমেনশিয়া বলা হয়। তার মধ্যে আছে ব্রেনে হয়তো ইনজুরি হয়েছে, ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয়েছে, থাইরয়েডের ডিসফাংশন। এই নানান কারণে কিন্তু অনেক সময় ডিমেনশিয়া সিমটমস বা ডিমেনশিয়ার লক্ষণগুলো দেখা দেয় একটি মানুষের মধ্যে, কিন্তু সেগুলো চিকিৎসার মাধ্যমে কিন্তু ঠিক হয়ে যায়। কিছু কিছু লক্ষণ বা কিছু কিছু অসুখ আছে যেই কারণে কিন্তু ডিমেনশিয়া সিমটমস দেখা দেয়, এবং সেই অসুখগুলো কিন্তু একবার শুরু হলে সেগুলোর কোনো চিকিৎসা নেই, সেগুলোকে ইরিভার্সিবল ডিমেনশিয়া বলা হয়। তার মধ্যে অ্যালজাইমার ডিজিজ আপনারা অনেকেই শুনে থাকবেন, ভাস্কুলার ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, লুই বডি ডিমেনশিয়া, মিক্সড ডিমেনশিয়া, যেখানে 2 রকম ডিমেনশিয়া আমরা একটি মানুষের মধ্যে দেখতে পাই লক্ষণ। তাহলে এই যে ইরিভার্সিবল টাইপ অফ ডিমেনশিয়া, এই অসুখগুলোর জন্যও কিন্তু ডিমেনশিয়া সিমটমস দেখা দেয় একটি মানুষের মধ্যে, এবং ডাক্তারের কাজ হচ্ছে বার করা যে তার রিভার্সিবল ডিমেনশিয়া হয়েছে না ইরিভার্সিবল ডিমেনশিয়া হয়েছে। প্রথমে যেটা আমাদের জানা প্রয়োজন সেগুলো হচ্ছে ডিমেনশিয়ার সতর্ক কিছু লক্ষণ আছে, এবং এই লক্ষণগুলো আমাদের জানার অত্যন্ত প্রয়োজন। কারণ আমাদের নিজেদের জন্যে, আশেপাশে মানুষের জন্যে, পরিবারের জন্যে আমরা যদি এইগুলো আমরা সচেতন হই, তাহলে কিন্তু আমরা অনেকটাই সাহায্য করতে পারি মানুষটাকে।
প্রথম লক্ষণ যেটা আমরা দেখতে পাই সেটা হলো স্মৃতিভ্রংশ। এবং এই স্মৃতিভ্রংশ, যেটা আমরা সকলেই জানি, ডিমেনশিয়া মানেই স্মৃতিভ্রংশ, নিশ্চয়ই এটা একটা প্রধান কারণ। এবং এইখানে আমাদের একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ভুলে যাওয়াটা কিন্তু সাম্প্রতিক ঘটনা ভুলে যাওয়া, বা বারবার একই প্রশ্ন করা, কারণ তিনি ভুলে যাচ্ছেন সাম্প্রতিক যে ঘটনাগুলো বা তথ্য। তার প্রথম দিকে কিন্তু লং টার্ম মেমোরিটা পরিষ্কার থাকে। যত দিন যায়, যত এগোয় সমস্যাটা, তত কিন্তু তার সেই লং টার্ম মেমোরি, পুরনো ঘটনাগুলোও নষ্ট হতে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শুরুতে আমরা দেখতে পারি তার শর্ট টার্ম মেমোরি লস বা সাম্প্রতিক ঘটনা ভুলে যাওয়া। দ্বিতীয় হচ্ছে সমস্যা সমাধানে অসুবিধে। তার দৈনন্দিন কাজ যেমন রান্না করা, হিসেব রাখা, এইগুলোতে অসুবিধে হওয়া শুরু হয়ে থাকে। তৃতীয় হচ্ছে কাজকর্মে অসুবিধে। তার যে পরিচিত কিছু কাজ, যেটা আমরা ছোট্টবেলার থেকে শিখেছি এবং সেটা করে আসছি, আমাদের সেইখানে খুব একটা অসুবিধে হয় না পরিচিত কাজে, স্নান করা, ব্রাশ করা, জুতোর ফিতে বাঁধা, এইগুলো কিন্তু তিনি আস্তে আস্তে গুলিয়ে ফেলছেন এবং ধীর হয়ে যাচ্ছেন ভীষণভাবে। 4 নম্বর হচ্ছে সময় ও স্থান সম্পর্কে বিভ্রান্তি। তার তারিখ, ঋতু বা অবস্থান ভুলে যান তিনি, এবং এটা আমরা ডিমেনশিয়া মানুষের মধ্যে ভীষণভাবে দেখতে পাই। 5 নম্বর হচ্ছে ভাষাগত সমস্যা। এখানে যেটা হয় সেটা হলো কথা বলার সময় সঠিক শব্দ উনি খুঁজে পান না এবং অসুবিধে হয়। 6 নম্বর হচ্ছে বিচারবোধ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার হ্রাস। এইখানে ডিমেনশিয়া মানুষদের যেটা হয় যে আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে গেলে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়, সেইটা কিন্তু তিনি তার নেওয়াতে তার অসুবিধের সৃষ্টি হয়। 7 নম্বর হলো জিনিসপত্র হারিয়ে ফেলা। এটা আমরা অনেকেই করি আমাদের মধ্যে, কিন্তু আমরা কিন্তু হারিয়ে ফেললেও জিনিসগুলো এমন জায়গায় রেখে দিই না যেটা একটু অস্বাভাবিক। যেমন ধরুন, ডিমেনশিয়া মানুষ কিন্তু ভুল করে হয়তো ওনার পার্সটা, মানি ব্যাগটা উনি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলেন। এইটা কিন্তু আমরা খুব একটা করে থাকি না, কিন্তু ডিমেনশিয়াতে কিন্তু জিনিসপত্র হারিয়ে ফেলার কারণটা, এবং হারিয়ে ফেলেন এমন এমন জায়গায় যেটা একটু অদ্ভুত স্বাভাবিকের থেকে। 8 নম্বর হলো মেজাজ বা ব্যক্তিত্বের পরিবর্তন। এই ডিমেনশিয়া মানুষের মধ্যে আমরা হতাশা দেখতে পাই, বিভ্রান্তি দেখতে পাই, উনি সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। এই আচরণগুলো কিন্তু আমরা ডিমেনশিয়া মানুষের মধ্যে, যার ডিমেনশিয়া শুরু হয়েছে, তার মধ্যে দেখে থাকি। 9 নম্বর হলো সামাজিক ভাবে তিনি বিচ্ছিন্ন হতে থাকেন। তিনি আগ্রহ কমে যায় তার মানুষের সাথে কথা বলার, মেলামেশা করার, এবং অন্যদের থেকে তিনি দূরে থাকতে ভালোবাসেন, কারণ তিনি তার এই যে ভুলে যাওয়া বা আরো যে ডিমেনশিয়া সিমটমস গুলো হচ্ছে, তার জন্য কিন্তু তিনি একটু অপ্রস্তুত হয়ে আছেন। 10 নম্বর যেটা, সেটা হলো দৃষ্টিশক্তির সমস্যা। তার পড়তে বুঝতে অসুবিধে শুরু হয়, তিনি রং বুঝতে সমস্যা শুরু হয়। এই যে 10টা আমি সতর্ক বার্তা আপনাদের, সতর্ক লক্ষণ আপনাদেরকে জানালাম, এইগুলো মাথায় রাখবেন, কারণ এইগুলোই কিন্তু ডিমেনশিয়ার ওয়ার্নিং সাইন্স বলে থাকি আমরা। এবার এই যে লক্ষণগুলো, এইগুলো হওয়ার ঝুঁকি আমাদের জানতে হবে, যে কি কারণে আমাদের এই ডিমেনশিয়ার লক্ষণগুলো দেখা দিতে পারে। প্রথমেই যেটা, সেটা হলো বয়স। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ঝুঁকি বেড়ে যাবে, এবং বয়সটা আমাদের হাতে নেই, বয়স বাড়বেই আমাদের। কাজেই এইটা কিন্তু সবচেয়ে বড় একটা কারণ। দ্বিতীয় হচ্ছে পারিবারিক ইতিহাস। মানে আমার পরিবারে যদি কারোর ডিমেনশিয়া থাকে, তাহলে আমার ঝুঁকিটা একটু বেশি কম্পেয়ার টু যার বাড়িতে হয়নি। কিন্তু তার মানে এই নয় যে হবেই, কারণ নির্ভর করে যে আমার পরিবারে যে মানুষটির আগে হয়েছে, তার কোন বয়সে হয়েছে, তার কি ধরনের ডিমেনশিয়া হয়েছে, নানান কিন্তু আমাদের দিক দেখতে হয়। তৃতীয় হচ্ছে জীবনধারার কারণ, যেমন আমি ধূমপান করি কিনা, মদ্যপান করি কিনা, আমার খাদ্যাভ্যাস কিরকম, আমি শরীরচর্চা করি কিনা, এই সবগুলো কিন্তু আমার যে দৈনন্দিন ডিসিপ্লিন রুটিন, সেইগুলো কিন্তু ভীষণভাবে রিস্ককে বাড়িয়ে তোলে। 4 নম্বর হলো স্বাস্থ্য সংক্রান্ত কারণ, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, এইগুলো কিন্তু কারণ হয়ে দাঁড়াতে পারে
আমাদের ডিমেনশিয়া হওয়ার। 5 নম্বর হলো মাথায় আঘাত। অতীতের কোনো গুরুতর আঘাত যদি আমরা পেয়ে থাকি তাহলে সেটাও কিন্তু ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি যেগুলো, সেগুলো আপনাদের সাথে আমি আলোচনা করলাম। এবার আসা যাক প্রতিরোধের উপায়। কি কি করলে আমরা ডিমেনশিয়ার থেকে দূরে থাকতে পারবো? কারণ ভারতবর্ষে এই মুহূর্তে 90 লক্ষ মানুষ প্রায় ডিমেনশিয়া হয়েছে এবং ভবিষ্যতে 2036-এর মধ্যে বলা হচ্ছে এটা দ্বিগুণ বেড়ে যাবে। কাজে আমরা যদি সতর্ক না হই, আমরা যদি প্রতিরোধের উপায়গুলো নিজেদের জীবনে আমরা না শুরু করি সেগুলো, তাহলে কিন্তু আমাদের হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। কাজেই আমরা শুনি যে আমাদের প্রতিরোধের উপায়গুলো কি কি। প্রথমেই হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আমাদের প্রচুর শাক সবজি, ফলমূল, বাদাম, মাছ, যেই সমস্ত মাছে ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে সেই ধরনের আমাদের খাবার খাওয়া উচিত। আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমাদের দৈনন্দিন খাবার থেকে বাদ দিলেই ভালো। সেটা 1 নম্বর হলো চিনি, 2 নম্বর হলো ময়দা। এইগুলো কিন্তু আমাদের শরীরের ক্ষতি বেশি করে, ভালো কিছু করে না। 2 হলো নিয়মিত শরীর চর্চা করা, হাঁটা, ব্যায়াম, যোগ ব্যায়াম করা এবং তার মধ্যে ব্যালেন্সের কিছু এক্সারসাইজও আনা। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছেন যে প্রতিদিন আমরা যদি 20 মিনিট করে এক্সারসাইজ করি, শরীর চর্চা করি এবং সেটা আমাদের পছন্দের মতো আমরা যদি করি, যেমন হাঁটতে যদি চাই, আমরা ভালোবাসি তাহলে হাঁটতে পারি, নাচ যদি পছন্দ করি নাচতে পারি, এবং যোগ ব্যায়াম বা ব্যায়াম, অন্য ধরনের ব্যায়াম, যেটাই আমরা আমাদের মনের মতো সেটা আমরা কিন্তু করতে পারি 20 মিনিট, বেশি না, 20 মিনিট প্রতিদিন। এটা যদি প্রতিদিন আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই ঝুঁকিকে কমাতে পারি। 3 নম্বর হলো মানসিক উদ্দীপনা। আমরা যেটাকে ইংরেজিতে বলি মেন্টাল স্টিমুলেশন, আমাদের কিন্তু ভীষণভাবেই ব্রেনকে স্টিমুলেট করতে হবে। কারণ ডিমেনশিয়া হলো যেগুলো ইরিভার্সিবল টাইপ অফ ডিমেনশিয়া, সেগুলো কিন্তু ভীষণভাবেই ব্রেনের অসুখ। এবং ব্রেনকে যদি আমরা ভীষণভাবে চালিত না করি, সেটা নানান রকম ভাবে হতে পারে, বই পড়ে, ধাঁধা সমাধান করে, নতুন কিছু শিখে, সেইগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই আমরা প্রতিরোধ করতে পারব। 4 নম্বর হলো সামাজিক মেলামেশা। পরিবার ও বন্ধুর সাথে সময় কাটানো, এটা খুবই প্রয়োজন এবং সেটা যারা পারছেন করতে তাদের ভীষণ ভালো। যারা হয়তো পরিবার বা যাদের আত্মীয় স্বজন দূরে থাকেন তারা কিন্তু চেষ্টা করুন হয়তো কোনো জায়গায় ভলেন্টিয়ার করতে, কোনো সোশ্যাল অর্গানাইজেশনে ভলেন্টিয়ার করতে, নিজের সময় দিতে, মেলামেশা করুন, নতুন বন্ধু বানান। এই সামাজিক মেলামেশাটা কিন্তু আমাদের ভীষণভাবে জীবনে রাখা প্রয়োজন। 5 নম্বর হলো রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল যদি থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণ করুন। কারণ নিয়মিত শরীর স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু এগুলো জানতে পারি যে আমাদের রক্তচাপ হয়েছে বা ডায়াবেটিস হয়েছে বা কোলেস্টেরল হয়েছে। কাজে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং এই সমস্যাগুলোকে ভালোভাবে ম্যানেজ করতে চেষ্টা করুন। 6 নম্বর হলো ঘুমের যত্ন। আমরা জানি যে আমাদের ঘুমের অত্যন্ত প্রয়োজন, কিন্তু আমরা সেটাকে কিভাবে ভালোভাবে ম্যানেজ করতে পারি সেটা কিন্তু আমরা খুব বয়সে গিয়ে চিন্তা ভাবনা শুরু করি। ছোট্টবেলার থেকে কিন্তু আমরা একরকম আমাদের শারীরিক খুব খাটাখাটনিতে আমাদের ঘুমটা স্বাভাবিকভাবে আসে। যত বয়স একটু একটু করে বাড়ে তত কিন্তু সেই শারীরিক আমাদের চর্চাটা হয় না বলে কিন্তু আমাদের ঘুমটাও সেরকম আসে না। এবং তাছাড়া তো আরো নানান রকম আমাদের ব্যাড হ্যাবিটস বলতে পারি যেগুলোকে, যেমন ফোন দেখা ভীষণ রাত অবধি, ঠিক সময় খাওয়া দাওয়া না করা, এইগুলো কিন্তু আমাদের নানানভাবে ঘুমকে ব্যাঘাত করে থাকে। কাজেই আমাদেরকে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হলো 6 থেকে 8 ঘন্টা ঘুম, এবং ঘুমটাকে ভালোভাবে যাতে হয় তার জন্য সমস্ত রকম উপায় কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে। 7 নম্বর হলো আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন। আমরা জানি যে ওপরের সব যে আমি বললাম, শরীর চর্চা করা, নিয়মিত ভাবে ঠিক মতো খাওয়া দাওয়া করা, সামাজিকভাবে মেলামেশা করা, এইগুলো কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখবে এবং আমরা
চেষ্টা করব যে মানসিক স্বাস্থ্য যদি আমরা ভালো রাখি তাহলে কিন্তু আমাদের ব্রেনও, আমাদের মাথা ও মস্তিষ্ক কিন্তু ভালো থাকবে। তাহলে এই যে সমস্ত প্রথমে লক্ষণগুলো আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেই লক্ষণগুলো যদি দেখা দেয় আমাদের, তাহলে আমরা কি করব? চিকিৎসার জন্য আমরা ডাক্তারের কাছে যাব, উনি সঠিক মূল্যায়ন করবেন, চিকিৎসা শুরু করবেন এবং সেটা নানান ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে তিনি নির্ধারণ করবেন যে কি ধরনের ডিমেনশিয়া আপনার হয়েছে, রিভার্সেবল না ইরিভার্সেবল। রিভার্সেবল হলে তার চিকিৎসা আছে এবং আপনি ভালো হয়ে উঠবেন। ইরিভার্সেবল যদি হয় তিনি ডাক্তার চিকিৎসা শুরু করবেন। সেই ওষুধগুলো কিন্তু ঠিক অসুখটাকে টার্গেট করে না, যে সিমটমসগুলো, মানে ঘুম হচ্ছে না, এক কথা বারবার বলছেন, ভুলে যাচ্ছেন, এই সিমটমসগুলোকে কিন্তু ম্যানেজ করে। পৃথিবীতে কোথাও কিন্তু এখনো ওষুধ বেরোয়নি যেখানে এই ইরিভার্সেবল ডিমেনশিয়াসগুলোকে সারিয়ে তুলতে পারবে। কাজেই একবার যখন মূল্যায়ন হয়ে যায় এবং বাড়ির মানুষ যখন আমাদের কাছে আসেন যে এবার কি করণীয়, তখন কিন্তু পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে আমরা মানসিকভাবে এবং নানানভাবে আমরা সহায়তা করে থাকি এবং করা উচিত। এবং যে মানুষটির হয়েছে তার জীবনযাত্রার পরিবর্তন আনা এবং তিনি কিভাবে ভালো থাকবেন এই সমস্যার মধ্যেও, সেটাই কিন্তু করা উচিত। পরিকল্পনা একটা করা উচিত যেখানে তার মেন্টাল হেলথ, তার ফিজিক্যাল হেলথ এবং বাড়ির মানুষের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, তাছাড়া আর্থিক ও আইনি পরিকল্পনাও কিন্তু বিষয়ে কিন্তু আমাদেরকে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আপনাদের আশা করি এই তথ্যগুলো সাহায্য করেছে। আপনাদের যদি আরো কিছু তথ্যের প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়, আমি খুশি হব সহায়তা করতে। ধন্যবাদ। প্রথমেই আমাদের বক্তাকে ধন্যবাদ জানাই। ডিমেনশিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদের শ্রোতাদের সামনে উপস্থাপিত করার জন্য অনেক ধন্যবাদ। এই পর্বটি সংরক্ষণ করা হয়েছে CMIG স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি তানিয়া দত্ত, এই পর্বের সঞ্চালক। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই CMIG কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী এবং পারমিতা দাসকে। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।